হারোয়ায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি, প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে, সোনার হদিশ মিলেছে। জঙ্গি কার্যকলাপে ফান্ডিং, পশ্চিমবঙ্গে ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান চলে। হারোয়ায় মাদ্রাসায় তল্লাশি, যেখান থেকে 180 গ্রাম সোনা সহ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। হারোয়ার কালিকাপুর ও বাগদায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান চলে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদে এই তল্লাশি অভিযান চলে। তারই পাশাপাশি দিল্লি, ফরিদাবাদ, সাহারানপুরেও একযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করিয়ে নথি জোগাড়ের অভিযোগ রয়েছে। ভারতে অনুপ্রবেশের পরে অনুপ্রবেশকারীদের জন্য আধার কার্ড, পাসপোর্ট তৈরি করা হয়। কোটি কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে এই তল্লাশি অভিযান চলে। ইংল্যান্ড থেকে সন্দেহজনক ফান্ডিং, টাকা যেত অনুপ্রবেশকারীদের কাছে, বিদেশ থেকে ফান্ডিং, জঙ্গি কার্যকলাপে সেটা ব্যবহার করা হতো, এই অভিযোগে তল্লাশি অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী হাসনাবাদ, বাগদা, বসিরহাটেও তল্লাশি চলে। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি অভিযান। আমি এখান থেকেই অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই যে সীমান্ত পেরিয়ে তারা ঢুকে পড়ছে এবং তারপরে তাদের এই টেরার ফান্ডিং এর সঙ্গে যোগ, পুলিশের নজর কিভাবে এড়িয়ে যায়? দেখুন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে আজকে চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত, তার জন্য পীঠস্থান পশ্চিমবঙ্গ। যেহেতু আপনি পশ্চিমবঙ্গ বলছেন, অন্য আসামও আছে, এর মধ্যে উত্তরপ্রদেশও আছে। কিন্তু আমি আপনাকে আজকে বলছি, আমাদের জানতে হবে যে এই যে আপনার আজকে যে অপারেশনটা হচ্ছে, এটা হচ্ছে কি মানে ক্রেডিটেবল ইনফরমেশন ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন, যে রেটগুলো হচ্ছে চতুর্দিকে। এই যে আপনারা রোহিঙ্গা নিয়ে বললেন, আমরা 2021 সাল থেকে আমাদের এসটিএফ এবং ইউপি এসটিএফ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে আজকে ঝাঁপিয়ে পড়ছে, সেটা তো আজকে স্পষ্ট প্রমাণিত। আপনাদের জানতে হবে যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকেই কিন্তু দি দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিস্টার এপিজে আব্দুল কালাম কিন্তু আজকে রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু খালিজার মাদ্রাসা এবং আমাদের মাদ্রাসার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা আজকে অনুদানবিহীন মাদ্রাসাগুলিতে বিশেষ ইন্সপেকশন টিম তৈরি করেছে, কাদের দ্বারা? সংখ্যালঘু এবং মাদ্রাসা বিষয়ক দপ্তর থেকে আজকে ইনকোয়ারি স্টার্ট হচ্ছে। কেন? কারণটা হচ্ছে যে আজকে বিভিন্ন জায়গায়, সাউথ 24 পরগনায় আজকে যে ঘটনাগুলো ঘটছে, আমি আপনাকে বলে দিতে পারি যে ওখানে লোকাল পুলিশ স্টেশন এবং ডিআইবির একটা বিরাট দায়িত্ব রয়েছে। ডিআইবি রিপোর্ট করবে হচ্ছে কি সিভিল ড্রেসে। লোকাল পুলিশ স্টেশন সেই এলাকায় কতগুলো মাদ্রাসা এবং খালিজা মাদ্রাসা আছে এবং সেখানে কি পড়াশোনা করানো হচ্ছে, এবং ডিআইবি সিক্রেটভাবে ইনফরমেশন নিয়ে কিন্তু আজকে ডিআইবি এসপি কজন জানে? এসপি ডিআইবি বলে একটা পোস্ট আছে, খুব গুরুত্বপূর্ণ, তাকে সিক্রেট একটা ইনফরমেশন দেবে। এখন যখন হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স চতুর্দিক থেকে আজকে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আমরা পৌঁছেছি। আপনি জানেন মিস্টার অমিত শাহ অলরেডি উত্তরবঙ্গে চলে আসছে। কি কারণে চলে আসছে? এই সব কারণের জন্য। অতএব আমার মনে হচ্ছে যে রেসপেক্টিভ পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ অ্যান্ড ডিআইওদের একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যে তারা কি করছে। বিজ্ঞান পড়ানো হচ্ছে না আজকে ভারত বিদ্বেষী করে পড়ানো হচ্ছে, এই জিনিসগুলো আজকে দেখার দরকার। এবং দিস ইজ দ্য হাই টাইম যে আজকে কিন্তু নেসেসারি ইনস্ট্রাকশন শুড বি গিভেন টু দ্য রেসপেক্টিভ অফিসার ইনচার্জ অ্যান্ড ডিআইবি ইনচার্জ। যদি এগুলো করা যায় তাহলে কিন্তু অনেকটা আজকে কিন্তু প্রিভেন্ট করা যাবে। এবং যারা আজকে ওখানে শেল্টার, আমি আপনাকে আবার বলছি, এগুলো শেল্টার দিচ্ছে এক সংখ্যক রাজনৈতিক নেতা। এই যে আপনি হারোয়ার কথা বলছেন, সন্দেশখালীর কথা বলছেন, মুর্শিদাবাদের কথা বলছেন, তারা কারা আজকে শেল্টার দিচ্ছে? আমি অতএব মনে করি সেই ইনস্টিটিউশনে যারা আছে তাদের নয়, তাদের পিছনে যে রাজনৈতিক নেতা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজকে সিরিয়াস অ্যাকশন নিতেই হবে। একদম। অর্থাৎ অরিন্দম বাবু বলছেন এই অনুপ্রবেশকারীদের শেল্টার দেওয়ার পেছনে রাজনৈতিক নেতাদের হাত রয়েছে। হারোয়ার তৃণমূল বিধায়ক কি বলেছেন তিনি, শুনুন। মাদ্রাসাগুলো যদি উগ্রপন্থীদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের টাকা ব্যবহার করে থাকে, আমাকে একটা প্রমাণ দেওয়া হোক যে পশ্চিমবঙ্গের অমুক মাদ্রাসার একটা বাচ্চা জঙ্গি তৈরি হয়েছে। অনলি ওয়ান, আমি একটা প্রমাণ চাইছি। এ পর্যন্ত অনেক জঙ্গি ধরা পড়েছে দেশে। দেখুন, পাকিস্তানের কোন মাদ্রাসা ছাত্র করেছে, আফগানের কোন মাদ্রাসা ছাত্র করেছে, বাংলাদেশের কোন মাদ্রাসা ছাত্র করেছে, এগুলো দিলে হবে না। একটা পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসা ছাত্রকে দেওয়া হোক যিনি সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, মাওলানা মাদ্রাসা, যে মাদ্রাসার একটা বাচ্চা টেররিস্টের সঙ্গে যুক্ত। এরকম না, ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠবেই বা কেন? তারা টাকা নিয়ে নিশ্চয়ই জঙ্গি তৈরি করবে। আর জঙ্গি যদি তৈরি করে তাহলে জঙ্গি আমরা দেখব। এ যাবৎকাল দেশে যত জঙ্গি কার্যকলাপ চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসার বাচ্চা কি কেউ কখনো পেয়েছে?
পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ধরনের কোনো দেশদ্রোহিতা বা মিথ্যা বা দেশের জন্য হুমকি এমন কিছু যদি চলে থাকে, তাহলে নিশ্চয়ই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কিন্তু তার আগে আমি বারবার বলবো, তদন্তটা অত্যন্ত নিরপেক্ষ এবং সততার সঙ্গে হওয়া দরকার। খারিজি মাদ্রাসার যে সিস্টেম, বাইরে থেকে যতটুকু জানি সেটা হচ্ছে যে ধর্মীয় পঠন পাঠনে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবারে ও বেচারারা খুবই যে কষ্ট করে মাদ্রাসাগুলো চালায় এটাও জানি, কিন্তু সেখানে অন্য কোনো অ্যাক্টিভিটি আছে এর কোনো রকম গন্ধ আমি বিগত দিনে পাইনি। যে সীমান্তে যদি কোনো রকম ইল্লিগাল কাজ হয়, পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, আমি তো মনে করি নেওয়া দরকার। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তান তৈরি হবে, সুনাগরিক তৈরি হবে ভারতের। সেখানে যদি ইল্লিগাল কাজ হয়, আমি বিগত দিনেও আপনারা দেখেছেন যখন আমাদের রাজ্যে বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, আমি তখন মাদ্রাসা ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক ছিলাম। সেই সময়েও কিন্তু বুদ্ধদেব বাবুকে আমরা চ্যালেঞ্জের সঙ্গে জানিয়েছিলাম, কোনো মাদ্রাসায় ইল্লিগাল অ্যাক্টিভিটি হলে মুসলিম কমিউনিটি দেখবেন যে সেই মাদ্রাসা বন্ধ করে দেবে। আর এতটা কনফিডেন্স, এতটা আত্মবিশ্বাস নিয়েই কিন্তু আমি কথা বলি। জঙ্গিরা যে এই পশ্চিমবঙ্গকে কিভাবে সেফ প্যাসেজ তৈরি করে নিয়েছিল তার একের পর এক উদাহরণ, একেবারে যেটা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে সাদরাদির কথা। কিভাবে দু জায়গায় দুটি বিধানসভা কেন্দ্রে তার ভোটার কার্ড ছিল, কিভাবে এই ভারতীয় পরিচয়পত্র সে বানিয়ে নিয়েছিল। অবশ্যই সেক্ষেত্রে রাজনৈতিক মদত ছাড়া এটা সম্ভব নয়। ওফেলিয়াদি, এক্ষেত্রে তো এই যে র্যাকেটটা যেভাবে চলে আসছে, এটা তো একদিনে নয়, বছরের পর বছর। এই র্যাকেটটা ভাঙাটা তো যথেষ্ট চ্যালেঞ্জের। অবশ্যই এটা যে চলছে, আমরা কিন্তু বারংবার চিৎকার করেছি, মিডিয়ার সামনে সর্বত্র বলেছি যে এই মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসা মূলত এই জায়গাগুলোই কিন্তু আপনারা দেখবেন এই যে এত টাকা পয়সা উত্তর চব্বিশ পরগনার মূলত এই দেগঙ্গা, বারাসাই, এই সমস্ত জায়গাগুলোই মার্কাজের মাধ্যমে আসে। মার্কাজ কিন্তু এই জায়গায় বিদেশি মুদ্রাগুলোকে নিয়ে এসে খারিজি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাচ্ছে। এখানে একেবারে নাশকতার ছক থেকে শুরু করে একেবারে উগ্রপন্থী পর্যন্ত তৈরি হচ্ছে, মাথা ছাড়া দিতে পারছে না। তাই বিগত 6 বছর ধরে যদি দেখেন, ঘুটিয়ারি শরীফ থেকে শুরু করে একেবারে বাসন্তী অবধি একেবারে 67টা মাদ্রাসা গড়ে উঠলো। কি করে, কার মদতে? যদি না বিগত তৃণমূল সরকার তাদের মদত করে থাকে। আস্তে আস্তে ভারতকে গ্রাস করার ছক কষেছে এরা এবং ভারতবর্ষকে শেষ করে দেওয়ার। সেই কারণে এই মাদ্রাসার যে শিক্ষা, মূলত সেখানে বাচ্চাদের কি শেখানো হয়? দেশপ্রেম শেখানো হয় না, সেখানে গুলি, বন্দুক, অস্ত্র চালনা এবং প্রতিহিংসা পরায়ণতা, এই শিক্ষাই সেখানে দেওয়া হয়। বন্দে মাতরম তো সেখানে হয় না। একই দেশে কেন ভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান থাকবে? এবং সেটি ধর্মীয়, ধার্মিক যারা হবে, বাড়ি রয়েছে ধর্মীয় আচরণ পালনের জন্য, কেবল ধর্মের আড়ালে কেন প্রতিহিংসাকে প্রতিপালিত করা হবে? কেন সেখানে মানুষের প্রাণনাশের ব্যবস্থা? এত টাকা, এত সোনা কিসের জন্য লাগে একটা মাদ্রাসার মধ্যে? সেই জায়গা থেকে রাখবো বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি কি বলছেন, শুনুন। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা, ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো। খারিজি মাদ্রাসা এইসব নামে যে বেআইনি কার্যকলাপ চলতো, আমাদের দুর্ভাগ্য হারোয়ার এমএলএ মর্টিন, আমরা এনার কাজ কি এই ধরনের থেকে বিদেশি ফান্ডিং করে একত্রিত করা, তদন্ত ওইদিকেও যেতে পারে। কারণ এই সব মাদ্রাসাগুলো মনিটরিং যেখান থেকে হতো, বিভিন্ন রকম বিশ্বের সমস্ত মানি এখানে আসতে এখান থেকে ফিল্টারেস হতো। এবং ভারতবর্ষে যত নাশকতা হয়েছে, সেই নাশকতার দিকে যখনই নজর পড়ছে, তখনই বলে এইগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। বাংলা জড়িয়ে যাচ্ছে বারবার আগের সরকারের ব্যর্থতার জন্য। এটা আমাদের খুবই খারাপ লাগছে। আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, খাগড়াগড় বিস্ফোরণের সময়ের ঘটনা মনে পড়ে যাচ্ছে আমার। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আগেই বলে দিয়েছিলেন, তড়িঘড়ি একেবারে বিবৃতি দিয়েছিলেন যেটা সিলিন্ডার ব্লাস্ট। তারপরে তদন্ত যখন একদম সামনে আসলো, তখন জানা গেল যে একেবারে জঙ্গি কার্যকলাপ, অর্থাৎ নাশকতা রয়েছে এর পিছনে। আমার প্রশ্নটা এই জায়গা থেকে, যখন তোমার সরকার ক্ষমতায় ছিল, 15টা বছর ক্ষমতায় ছিল, তখন এই জঙ্গি কার্যকলাপের দিকে নজর দেওয়াটা দরকার ছিল। কিভাবে তারা এখানে ঢুকে পড়ছে, কিভাবে পরিচয়পত্র বানিয়ে ফেলছে, সেটা তো বন্ধ করার দরকার ছিল সেই সময়। সেই কারণেই 2014
সালের 1 জুলাই সম্ভবত এই বিক্রম রায়কে গ্রেফতার করা হয়েছিল এবং সেই বিক্রম রায়ের বাড়িতে আজকেও আবার এটিএস গেল, উত্তরপ্রদেশের এটিএস। 2024 সালের কথা বলছি, 2024, আজকে না। বিক্রম রায় কোনো খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসেননি। এবং এই যে এতক্ষণ আমরা যখন রেলের অ্যাক্সিডেন্টের কথা আলোচনা করছিলাম, আমরা কি দেখলাম? কার্যকারণ ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, উৎসে কেউ যাচ্ছে না, উৎসে যাচ্ছে না, মন্ত্রী, নেতা, সিস্টেম। আর যেই এই টেরোরিজম নিয়ে কথা হচ্ছে, তখনই উৎসে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্র ব্যবস্থা, এ সমস্ত ব্যাপারটা, মানে টার্গেটটা, ওরিয়েন্টেশনটা বুঝতে হবে। দিদি, আমি আপনার সময় কিছু বলিনি, অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে মানুষের জীবন, দেশের মধ্যে ওই 700 জন থাকে, যে তার 700 জন 2023 থেকে রেল অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তারা দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। উত্তরপ্রদেশের এটিএস নিয়ে কথা শুরু হলো, 13 জন শুধু এপ্রিল মাস থেকে, মার্চ মাস থেকে জুলাই মাস অবধি 13 জন নাশকতামূলক কাজের জন্য পাকিস্তানি জঙ্গি, মোরাদাবাদ থেকে শুরু করে কানপুর, কেন ওখান থেকে গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশ থেকে? 13 জন কেন গ্রেপ্তার হলো এবং দীর্ঘদিন কেন তারা? এবার উদাহরণটা আমি একটা দিই, ক্যানিং থেকে যে কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি, তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা তো তোমার সরকারের ক্ষমতা থাকাকালীন। আমরা যেটা সেখানেও প্রশ্ন, বলেছি যে কিভাবে তারা ভারতীয় পরিচয়পত্র বানিয়ে এই পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ তৈরি করেছিল। পরিচয়পত্রটা তো রাজনৈতিক মদত ছাড়া বানানো সম্ভব নয়। ঢাকতে গেলে আরেকটা অন্যায়কে সামনে আনতে হয়, এটা আমি শুনে আসছি দীর্ঘদিন ধরে। তাহলে কি উত্তরপ্রদেশে যে 13 জন গত 4 মাসে ধরা পড়লেন এবং তারা উত্তরপ্রদেশের নাগরিক হিসেবে, মানে পশ্চিম ভারতের নাগরিক হিসেবে উত্তরপ্রদেশের সব ডকুমেন্ট পেয়েছে, তার মানে কি উত্তরপ্রদেশ সরকার দায়বদ্ধ এটার জন্য? প্রদীপ, তো একেবারে একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায়কে কখনো জাস্টিফাই করা যায় না, কিন্তু বছরের পর বছর ধরে এই কাজকর্ম চলে আসছে। যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূল কেন নজর দেয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় কেন নজর দেয়নি? এই প্রশ্ন তো উঠবে। পুলিশ বাংলাদেশের মৌলবাদী কার্যকলাপে মালদার প্রভাবশালী তৃণমূল নেতার টাকা রয়েছে। এনআইএ তদন্ত দাবি করেছেন কে? ঋতব্রত তৃণমূলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন মালদার প্রভাবশালী তৃণমূল নেতা। এই টাকা মৌলবাদী কার্যকলাপে ব্যবহার করা হতে পারে দাবি করেছেন চাঁচলের বিধায়ক। বাংলাদেশে কি শুধু টাকা পাচার হয়েছে, না বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তথ্য পাচার হয়েছে ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস? বাংলাদেশে হেলথ সেক্টরে একটা বিপুল ইনভেস্টমেন্ট হয়েছে মালদার টাকা। আমাদের বলা হয়েছিল তারা হায়দ্রাবাদে চিকিৎসা করতে আছে, ভালো জায়গা থেকে শুনলাম যে ওয়েন্ট টু বাংলাদেশ। 24-এর 5ই অগস্টের পরে যেটা হলো সেটা ভয়ঙ্কর। তাহলে কিসের বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিংটা হলো? অনলি থ্রু মানি, বা আরো কিছু কম্প্রোমাইজ হয়েছিল? আমি চাইছি এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তদন্ত জয়েন্টলি ইডি এবং এনআইএ করুক। একটা আনসিকিউরড লোন অ্যামাউন্ট হচ্ছে 1.7 মিলিয়ন, সেটা একটা সেল কোম্পানি থ্রু দিয়ে, সেল মানে নন এন্টিটি কোম্পানি, কেমেন আইল্যান্ড বলে একটি ট্যাক্স হেভেন আছে ক্যারিবিয়ানসে, সেখান থেকে এই ফান্ডটা চ্যানেলাইজড হলো। এই লুপের মধ্যে আর কে আছে? একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি তার ব্যবসা বাংলাদেশের সৃষ্টি করেছেন, হাসপাতাল দিক দিয়ে, আরএস দিক দিয়ে, সব দিক দিয়ে করছে। তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছে। এটা খুব গর্বিত কাজ, খুবই গর্বিত কাজ। আমরা ভারতবর্ষের জন্য জীবন দিচ্ছি, লড়াই করছি, আমরা প্রাণ দিচ্ছি। আর সেই ভারতবর্ষকে যদি লোক থেকে ভারতবর্ষের সব নষ্ট করছে, সেটাকে কোনো সময় মেনে যাওয়া যায় না। একটাই প্রশ্ন, কারা করছে এই নামটা বলা দরকার। প্রসূনবাবু কেন নামটা চেপে দিল আমি বুঝতে পারলাম না। বাবুর কাছে বলছে আগে নামটা বলুন, কারা এটা করছে, তাহলে মালদার মানুষ বুঝবে, ভারতবর্ষের মানুষ বুঝবে, বাংলার মানুষ বুঝবে। তার জন্য যা যা করার, এটা তো আর বাংলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের ব্যাপার, তারা একসঙ্গে ব্যাপার। প্রদীপদা, দেখুন, এই যে আলোচনাটা হচ্ছে, আবারও আমি বলছি সব কিছু হচ্ছে রাজনীতির দিকে যাচ্ছে। আমি বলছি যে প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ প্রশাসন, তারা কি করছিলেন? এই যে এত গ্রাম সোনা উদ্ধার হচ্ছে, টাকা উদ্ধার হচ্ছে, একদিনে হয়নি। আপনি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বলুন, যাই বলুন, আপনি সরকারে থেকে যদি এগুলো খোলা হয়, তাহলে এদের গভর্নিং বডিতে কারা থাকে, এদের স্কুল পরিচালন ম্যানেজমেন্টে কারা থাকে, তাদের সাথে কিভাবে এই যোগাযোগগুলো এতদিন ধরে হচ্ছে, একটাও আমরা কেউ খোঁজ রাখিনি। আজকে প্রসূন বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক, তিনি এত কিছু বলছেন, এতদিন বললেন না কেন?
এতদিন বললেন না কেন? যখন তৃণমূল কংগ্রেসের হয়ে উনি একবার দাঁড়ালেন, হারলেন, আবার দাঁড়িয়ে জিতলেন, তারপরেও বললেন না, আজকে বলছেন। আমার কথা হচ্ছে যা তথ্য, এর আগেও বলেছি, যার কাছে যা তথ্য আছে সেগুলো দয়া করে তদন্তকারী সংস্থার হাতে তুলে দিন, তবে তো হচ্ছে গিয়ে সঠিক তদন্ত হবে। হাওয়ায় কথা বললে হবে না। আপনি আজকে যে টাকা উদ্ধার, এটা দেখুন, আজকে নিরাপত্তার প্রশ্ন, আজকে জীবনের প্রশ্ন, শান্তি শৃঙ্খলার প্রশ্ন, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলার প্রশ্ন, হরিয়ানায় কি হচ্ছে এগুলো সবই ঠিক আছে, সবই একরকম হচ্ছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাদ্রাসায় যারা যাচ্ছেন তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি না যে মাদ্রাসায় যে ছেলেটি পড়বে সে টেররিস্ট। আমি বলছি মাদ্রাসায়, নির্দিষ্ট মাদ্রাসাগুলিতে যে টাকা পয়সা এবং সোনা যেগুলো এখানে ইল্লিগালভাবে আসছে, সেই আসার পথটা কেন তৈরি হচ্ছে, কেন তারা এগুলো নিচ্ছে, এবং পুলিশ প্রশাসন, আমি বলছি সিস্টেমের মধ্যে, একদম সিস্টেমের মধ্যে হোক, তদন্ত হোক এবং এই জঙ্গি কার্যকলাপটা বন্ধ হোক। প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তো এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।